ছোট বন্ধুরা সবাই কেমন আছো? ঠিক মতো পড়াশোনা করছো তো? হ্যাঁ, এসো এসো, তোমাদের জন্য আজ আবার আমি নিয়ে এসেছি আর একটা নতুন মজার গল্প। হ্যাঁ, আর এই গল্পের নায়ক হলো মিতুল, তোমাদেরই মতো ছোট্ট বাচ্চা ছেলে। চলো চলো দেখি মিতুল এখন কি করছে, আমরা দেখি। চাঁদের পাহাড়ে স্বপ্ন দেখতে থাকে শঙ্কর। তাকে একদিন যেতেই হবে গুপ্তধনের সন্ধানে। মা, ও মা, কি হলো? আমি রুটি করছি, এখন আমি যেতে পারবো না। মা, গুপ্তধন মানে কি গো? কোথায় পাওয়া যায়? গুপ্তধন? সে আবার কি বাবা? ওসব গল্পেই হয়, সত্যি সত্যি গুপ্তধন বলে কিচ্ছু হয় না। তাহলে চাঁদের পাহাড়ে শঙ্কর কেন গিয়েছিল মা? শঙ্কর? হ্যাঁ, ও বোধহয় পাহাড়ে ঘুরতে গিয়েছিল। না মা, তুমি জানো না শঙ্কর চাঁদের পাহাড়ে গুপ্তধনের খোঁজে গিয়েছিল। মা, ও মা, আমাকে একটা গুপ্তধনের গল্প শোনাও না মা। উফ, আচ্ছা বাবা, শোনাবো, কিন্তু এখন তো আমায় ছাড়, মেলা কাজ পড়ে আছে। এক্ষুনি তোর বাবা শহর থেকে ফিরে আসবে, মানুষটা সেই কখন বেরিয়েছে, এলে খেতে দিতে হবে। আগে হাতের কাজ শেষ করে নি, তারপরে তোকে গল্প বলবো। ঠিক বলবে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ ঠিক বলবো। কি মজা, কি মজা, আমি গুপ্তধনের গল্প শুনবো শুনবো শুনবো। পাগল ছেলে আমার। এবার বলো মা গুপ্তধনের গল্প। ঠিক আছে, শোন তাহলে একটা গল্প বলি। অনেক দিন আগের কথা, জনাই দিঘির পাড়ে একটা গাছে থাকতো একটা টুনটুনি পাখি। সে সারাদিন উড়ে বেড়াতো, নিজের মনে গান গাইতো, আর মাঝে মাঝে দিঘির পাড়ে বসে মনের দুঃখে কাঁদতো। কাঁদতো? কেন মা, কাঁদতো কেন? ওর কিসের দুঃখ ছিল? আসলে ওর তো মা বাবা কেউ ছিল না, তাই ও কাঁদতো। তারপরে একদিন কি হলো জানিস তো? কি হয়েছে তোমার? এখানে একা একা কেন বসে আছো? আমার মনে খুব দুঃখ। আমার বাবা মা আমাকে ছেড়ে ওই দিঘির ভেতরে চলে গেছে। আমাকে কেউ ভালোবাসে না, আমার কোনো বন্ধু নেই, তাই আমি কাঁদি। ওই দিঘির ভেতর কি আছে? আর ওখানে তোমার বাবা মা কি করছে? শুনেছি ওখানে নাকি একটা রাক্ষস আছে, আর আছে অনেক গুপ্তধন। যারা ওই গুপ্তধনের খোঁজে ওই দিঘির ভিতর যায়, রাক্ষসটা তাদের সবাইকে বন্দি করে রেখে দেয়। আমার বাবা আর মাকেও বন্দি করে রেখেছে। তাই দিঘির ভেতর গুপ্তধন আছে? অনেকদিন আগে এক রাজা যুদ্ধ করে ফেরার সময় অনেক ধন সম্পত্তি নিয়ে ফিরছিলেন। পথে ডাকাত আক্রমণ করলে তিনি তার সব সম্পত্তির বাক্স শুদ্ধ এই দিঘির জলে ঝাঁপ দেন, কিন্তু সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেননি। সেই রাজাই শুনেছি এখন রাক্ষস হয়ে তার সম্পত্তি আগলে রাখেন, আর কেউ যদি এই দিঘির জলে একবার নামে সে আর কোনোদিন ফিরে আসবে না। তুমি চিন্তা করো না বন্ধু, আজ থেকে আমি তোমার সঙ্গী হলাম। তুমি আমার সঙ্গে খেলা করবে, আর আমি তোমার জন্য ওই দিঘির জল থেকে তোমার বাবা মাকে ফিরিয়ে নিয়ে আসবো। না বন্ধু, ওই দিঘিতে যে যায় সে আর ফিরে আসে না, তুমি যেও না ওখানে। তুমি চিন্তা করো না বন্ধু, আমি ঠিক ফিরে আসবো। আমাকে যেতেই হবে, ওখানে যে গুপ্তধন আছে, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে গুপ্তধনের খোঁজে,
গুপ্তধনের খোঁজে আমাকে যেতেই হবে। মিতুল, এই মিতুল, কি রে? কখন থেকে ডাকছি? বাবা সেই কখন বেরিয়ে গেছেন। তুই স্কুলে যাবি না? আরে আর কত ঘুমোবি? উঠে পড় এবার। মা, আমি জানি গুপ্তধন কোথায় আছে, শুনবে মা? উফ, তোকে নিয়ে যে আমি কি করব? এই গুপ্তধনের ভূত যে কবে মাথা থেকে বেরোবে জানি না। আমার আর ভালো লাগছে না। না মা, সত্যি বলছি, আমি দেখলাম ওই দিঘির জলের ভেতর। তুই চুপ করবি? সকালবেলায় কোথায় স্কুলে যাবে তা নয়, যত সব আজগুবি গল্প নিয়ে পড়ে আছে। এই সব গুপ্তধন নিয়ে বেশি ভাবতে হবে না তোকে, এতে লোভ বেড়ে যায়। আর কথাতেই তো আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। তাই ওসব কথা যেন আর একদম মুখে না শুনি। নাও এবার তাড়াতাড়ি স্নান সেরে খেয়ে নাও, না হলে আজকেও পণ্ডিত মশাই বকুনি দেবেন তোমাকে। প্রাচীন যুগে রাজাদের বিশেষ কোষাগার থাকতো, সেখানে তারা তাদের গুপ্তধন লুকিয়ে রাখতেন। মা, ও মা। হ্যাঁ, কি বল না। আমি গুপ্তধন দেখব। কি কি দেখবি? গুপ্তধন। উফ বাবা, সেই গুপ্তধন! এ তো মহা মুশকিলে পড়লাম। আমার হয়েছে যত জ্বালা। এই ছেলের মাথায় একবার কিছু যদি ঢোকে তাহলে ব্যাস সেটা নিয়েই পড়ে থাকবে। আমি তোকে বলে দিলাম বাপু, ফের যদি ওই গুপ্তধন করে আমার মাথা খারাপ করেছো তাহলে কিন্তু একদম ভালো হবে না। তাড়াতাড়ি এবার পড়া শেষ করে ঘুমিয়ে পড়ো। বাবা ফিরতে আজ রাত হবে, তোমাকে আর জেগে থাকতে হবে না। ঠিক আছে। একবার যদি গুপ্তধনের সন্ধান পাই তাহলে বেশ মজা হয়। আমিও হব গুপ্তধনের মালিক। তারপর যত ইচ্ছে টফি আর চকলেট কিনে খাবো, কেউ বারণ করবে না। ইস, ওই দিঘির ভেতর যদি একবার যেতে পারতাম। কে 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 ওখানে? কে কে তুমি? আমি এই দিঘির রাজকুমারী মণিমালিকা। এই দিঘির দুষ্টু রাক্ষস আমার বাবাকে বন্দি করে রেখেছে আর আমাকে আমার প্রাসাদ থেকে বের করে দিয়েছে। তাই আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি। আমার তো আর কোথাও যাবার জায়গা নেই। তাহলে তুমি এখন কোথায় থাকবে? জানি না। আমি জলের রাজকুমারী, তাই বেশিক্ষণ জলের বাইরে থাকলে আমার মৃত্যু নিশ্চিত। যদি খুব শীঘ্রই দিঘির ভেতর না যেতে পারি তাহলে এখানেই হয়তো মারা যাব। তুমি চিন্তা করো না রাজকুমারী, আমরা থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই রাক্ষসীর সঙ্গে তোমরা কি করে লড়াই করবে? ও যে খুব শক্তিশালী। যে করেই হোক আমাকে ওই দিঘির ভেতর যেতেই হবে। ওই গুপ্তধন। গুপ্তধন? কিসের গুপ্তধন? না না, মানে তোমার বাবা মানে রাজামশাইকে ওই দুষ্টু রাক্ষসের হাত থেকে মুক্ত করতে হবে তো। আর আমার বন্ধু টুনটুনির বাবা মাও তো বন্দী হয়ে আছে ওখানে। ও হ্যাঁ, যাও
তবে সাবধানে, তোমার মায়ের নিষেধ অমান্য করে তুমি যাচ্ছ, আর ভুলেও ওই রাক্ষসের গুপ্তধনের দিকে নজর দিও না, তাহলে সবার মতো তোমাকেও ওই রাক্ষস বন্দি করে রেখে দেবে। না না, আমিও তো গুপ্তধনের সন্ধানে যাচ্ছি। না গো রাজকন্যা, আমি তো তোমার জন্য যাচ্ছি। সাবধানে যেও বন্ধু, আমরা অপেক্ষা করে থাকবো। কি অন্ধকার রে বাবা, এ আমি কোথায় এলাম? কিচ্ছু তো দেখতে পাচ্ছি না। কে 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 ওখানে? আমি কিন্তু মোটেই ভয় পাইনি। যে আছো, যদি সাহস থাকে সামনে এসো। কিরে, তাহলে মার বারণ করার সত্ত্বেও এখানে চলে এলি? হ্যাঁ হ্যাঁ, তোর তো দেখছি গুপ্তধনের খুব লোভ। ভালো ভালো, লোভ আমার খুব ভালো লাগে। যত লোভ করবে তত আমি শিকার পাবো। আয়, এবার আমার শিকার হবি, আয়। শিকার? কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমাকে চিনিও না। আমাকে যেতে দাও। আমাকে মেরে তোমার কি লাভ হবে বলো? তুই আমাকে চিনিস না বুঝি? আমি হলাম এই দিঘির মহান রাক্ষস, বকাসুরের একমাত্র অনুগত রক্ষী, জল্লাদ নেকড়ে। আমার সামনে একবার আসা মানে মৃত্যুর সামনে আসা। এবার আয়, তোকে খাবো। অনেক দিন এরকম কচি মাংস খাইনি। আমি এখানে ঘুরতে এসেছি গো। ওই ওই বকাসুর বাবুর নাম লোক মুখে অনেক শুনেছি, তাই ওনার একবার সাক্ষাৎ পেতে এলাম। সত্যি বলছি, আমি তো গুপ্তধনের জন্য আসিনি। তাই নাকি? তুই আমাদের মহান রাজা বকাসুরের সাক্ষাৎ পেতে এসেছিস? কেন রে, আমাদের রাজার সঙ্গে তোর কি দরকার আছে শুনে? না মানে দরকার, আমি আগে রাজামশাইয়ের দেখা পাই, তারপর না হয় সেই দরকারের কথাটা বলবো। বেশ, এতই যখন আমাদের রাজাকে তোর দেখার ইচ্ছে, তখন চল আমার পিঠে এসে বস, নিয়ে যাই তোকে আমাদের রাজার কাছে। চলে আয়, ভয় পাস না। আগে তোর ইচ্ছে পূরণ করি, তারপর না হয় তোকে মেরে খাবো। আচ্ছা। বকাসুরের ওই ভয়ানক চেহারা দেখে মিতুলের গলা শুকিয়ে যায়। ভয়ে সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। জয় মহারাজ বকাসুরের জয়। মহারাজ, এই ছেলেটার আপনার সঙ্গে নাকি খুব জরুরি দরকার, তাই এই দিঘির রাজ্যে ও আপনার সঙ্গে দেখা করতে এসেছে। বটে বটে, আজ অব্দি আমি সবার কাছে গিয়েছি, তাদের বন্দি বানিয়ে হত্যা করেছি। আজ প্রথম কেউ আমার কাছে এসেছে আমার সঙ্গে দেখা করবে বলে। তা তা শুনি শুনি কি বলতে চাও? মানে আমি আপনার সঙ্গে দেখা করতে চাইছিলাম। আপনার নাম তো অনেক শুনেছি, আপনি নাকি গুপ্তধন। কে 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 কি বললে? কি বললে? না না, মানে গুপ্তচরের জন্য যদি আমায় একটা সুযোগ করে দেন, মানে আপনার জন্য বাইরে গুপ্তচর হয়ে কাজ করতাম। তা হঠাৎ
এই সুবুদ্ধি উদয় হলো? আসল মতলবটা কি বল? আমার আবার মিথ্যে কথা একদম সহ্য হয় না। মিথ্যে বললেই আমি ধরে ফেলি। ওই যে দেখছিস পুটিলা বামন, মিথ্যে কথা বললেই ওর চোখ দুটো জলে আর নেভে। তাই খবরদার, এখানে কোনো মিথ্যে কথা বলবি না। সত্যি করে বল, বল কেন এসেছিস? আমি মিথ্যে বলিনি। তুমি জলপরি মণিমালিকার বাবাকে ছেড়ে দাও, আর টুনটুনির বাবা মাকেও ছেড়ে দাও। এই সবাইকে কেন বন্দি করে রেখেছো? ওরা তোমার কি ক্ষতি করেছে? এরা সবাই লোভী, লোভ করে আমার ধন সম্পত্তি কেড়ে নিতে এসেছিল। তাই আমি তাদের উচিত শিক্ষা দিয়েছি। যারাই লোভ করবে আমি তাদেরকেই এই দিঘিতে আমৃত্যুবন্দি করে রাখবো। এটাই তাদের শাস্তি। সবাইকে তাদের উচিত শাস্তি দিয়েছি। এবার তোর পালা। তোর নেকড়ে, যাও, তোমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করো, যাও। মাগো বাঁচাও, কে আছো বাঁচাও। বাবা গো, বেশি সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এসো আমার সঙ্গে। হিটিং, পিটিং, সিটিং, খোল খোল খোল, মুড়, ফাঁক ফাঁক ফাঁক। বাবা, এত সোনা, হিরে, এগুলো কি গো রাজকন্যা? এটাই তোমার গুপ্তধন, যার খোঁজে তুমি এখানে এসেছো। ও, এগুলোই তাহলে গুপ্তধন? হ্যাঁ, ভকাসুর আসলে ডাকাতের কবল থেকে বাঁচতে আমার পিতার কাছে আশ্রয় নেয়। তারপর এই ধন সম্পত্তি দেখে তার মধ্যে লোভ দেখা দেয়, আর আমার বাবাকে বন্দি করে সব সম্পত্তি একা হরণ করবে বলে সবাইকে বন্দি করে। আর আমার বাবার সেই রাগে ওকে অভিশাপ দিয়ে রাক্ষস বানিয়ে দেন। আমার পিতার জাদুদণ্ড ভকাসুরের কাছে, তাই আমাদের কোনো শক্তি ওর ওপর কাজ করবে না। তাই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব প্রাণ থাকতে থাকতে বেরিয়ে যাও। এই নাও বন্দি গৃহের চাবি। আমাদের সব বন্দীদের মুক্তি দিতে হবে। ওই রাক্ষসটা এদিকেই আসছে, তাড়াতাড়ি এসো। আমার হাত থেকে নিষ্কৃতি পাওয়া এত সোজা নয়, এত সোজা নয়। কি ভেবেছিলি আমার চোখে ধুলো দিয়ে নেকড়েকে আঘাত করলেই আমাকে হারিয়ে দেওয়া যাবে? এতদিন বন্দি করে রেখেছিলাম, এবার সবার গর্দান নেব। না 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 না, ওদের কোনো দোষ নেই। তুমি ওদের ছেড়ে দাও, আমার গর্দান দাও। না রাজামশাই, আমি থাকতে কখনো তা হতে দেব না। এই যে মিচকে শয়তান, তোর জন্যই আজ যত ঝামেলা হলো। সবার আগে তোকেই মারবো। আয় আয়, এদিকে আয়।
হিলিং ছু ছু ছু, বকাসুর হয়ে যায় ইঁদু। আজ খুব বেঁচে গেছি। তোমাদের সবাইকে যে কি বলে ধন্যবাদ দেব। তোমরা আমার খুব উপকার করেছো। আমাদের কিচ্ছু চাই না রাজামশাই, আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি, এতেই আমি খুশি। আমার প্রণাম নেবেন। আসি জলপুরি মণিমালিকা, আসি বন্ধু, আবার দেখা হবে। বিদায়। আমিও তাহলে আজ আসি। প্রণাম রাজামশাই। আসি মণিমালিকা। এসো এসো বাবা। মায়ের কথা শুনবে, মন দিয়ে পড়াশুনো করবে, আর একদম গুপ্তধনের কথা ভুল করেও মুখে আনবে না, কেমন? হ্যাঁ, মনে থাকবে রাজকুমারী। কোনো দিন আর গুপ্তধনের কথা মুখেও আনবো না। না না, একদম না, আর কখনো না। কিরে মিতুল, এত বেলা হয়ে গেল, এবারে উঠে পড়। আর কত ঘুমবি? কিরে উঠে পড় মিতুল। মা, আর কোনোদিন আমি গুপ্তধনের কথা বলবো না, সত্যি বলছি। তুমি যা বলবে আমি তাই শুনবো। আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না। আচ্ছা বাবা, আচ্ছা। আমার পাগল ছেলে। ঠিক আছে ঠিক আছে। দুষ্ট। ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা? হ্যাঁ, পড়াশুনো ঠিক করে করছো তো? না না, শুধু গল্প শুনলে হবে না, পড়াশুনো মন দিয়ে করতে হবে। এসো, আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি। বেচারাম মান্না নিতান্তই ভালো লোক, সৎ, নিষ্ঠাবান, আদর্শ পুরুষ। তিনকুলে থাকার বলতে এক দুঃসম্পর্কের পিসি। দীর্ঘদিনের কাঠের ব্যবসা, বেশ সচ্ছল পরিবার। কিন্তু তার এবং তার স্ত্রীর জীবনে একটাই দুঃখ, তাদের কোনো সন্তান নেই। হেন পীর বাবার দরগা নেই, হেন মন্দির নেই যেখানে মান্না পরিবার তাদের আকুতি জানাননি। এমন কোনো তাবিজ নেই যে তারা ধারণ করেননি। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। শেষে মান্নাবাবুর বউয়ের বাবা ভোলানাথের প্রতি কঠোর ব্রত পালনের ফলস্বরূপ তাদের জীবনে খুশির কারণ হয়ে বিরাজমান হন তাদের একমাত্র সন্তান। আরে দাঁড়াও দাঁড়াও, এ কি হচ্ছে? সবাই এইভাবে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে কেন? চলো তো দেখি বিষয়টা কি। না না না, এ হতে পারে না। কিছুতেই আমি এই বিচ্ছিরি দেখতে ছেলেকে আমার ছেলে বলে মেনে নেব না। বাবা ভোলানাথ, শেষে তোমার মনে এই ছিল, সবাইকে সুন্দর সন্তান দাও, আর আমার বেলাতেই এমন বিচ্ছিরি কদাকার দেখতে ছেলে দিলে। না না। ওরে, কে কোথায় আছিস? শিগগিরই আয় রে বাবা, ওর মুখে ঠান্ডা জলের ছিটা দে। বেচারা টানা 3 মাস না খেয়ে এক ঘরে থেকে বাবার পুজো করে তবে কিনা ছেলের মুখ দেখার সৌভাগ্য পেল। আর দেখো অদৃষ্ট, এরকম কদাকার কিম্ভূতের মতো ছেলে দেখে এখন নিজেই বারবার ভিড়মি খাচ্ছে। কই গো, সব গেলে কোথায়? হ্যাঁ, আরে এতদিন পর বাড়িতে ছেলে এলো, কোথায় শাঁখ বাজবে, উলু দেবে তা নয়, একেবারে নিশ্চুপ নিঝুম বাড়ি। বলি, ও মান্না বাবু, মান্না বাবু। বলুন বলুন চাটুর্য মশাই, কেমন আছেন? আরে আমার কথা ছাড়ুন মশাই,
এখন তো আপনার খবর জানার পালা। তা কই আমাদের পাড়ার নতুন অতিথি? একটু নিয়ে আসুন বাইরে, মুখ দেখি। এই দেখুন না, হরেনের দোকানের নতুন গুড়ের সন্দেশ নিয়ে এসেছি। আর আপনি মশাই এরকম অপরাধীর মতো মুখ শুকিয়ে বসে আছেন কেন? কেন কেন যে সেটা বুঝতে পারছি না। না মানে মানে ওই ওই আসলে অনেক ধকল গেল তো। আচ্ছা আপনি আপনি বসুন, আমি দেখছি। যাক বাবা, আমার পটকাটা তবুও একটা খেলার সঙ্গী পেল। এই পাড়ায় এই একটাই ছেলে ছিল, এবার বেচার ছেলের সঙ্গে ও একটু খেলতে পারবে। বলতে বলতেই বেচারা মোর ছেলেকে কোলে নিয়ে আসে, আরও সেই দিকে তাকিয়ে মুখ হা হয়ে যায়। তার চোখ দুটো বড় বড় বড়ির মতো, নাক নেই, শুধু দুটো ফুটো, কান কুলোর মতো বড়, গায়ের রং একেবারে ব্ল্যাক ডায়মন্ড, আর সাধারণ বাচ্চার তুলনায় একটু বেশি লম্বা আর রোগা। কে 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 কে? বাবা ভোলানাথের কৃপায় এই সন্তান পেয়েছিল বলে বেচারাম তার নাম রাখল ভোলানাথ। যদিও বেচারাম বা তার বউ কেউ মন থেকে এই সন্তানকে মেনে নিতে পারেনি। যতই হোক, হাজার মানত করার পর পাওয়া নিজের সন্তান, তাই তাকে ফেলেও দিতে পারেনি। এইভাবে অনাদরে অবহেলায় ধীরে ধীরে বড় হতে থাকে ভোলানাথ। আর যতই সে বড় হতে থাকে ততই বাড়তে থাকে তার কীর্তিকলাপ। নেপাদের বাড়িতে আজ কেউ নেই, যাই ওদের বাগানে গিয়ে একটু পেট পুজো করে আসি। 5 ফুট উঁচু পাঁচিল এক পা দিয়েই পেরিয়ে গেল। হাত দিয়ে উঁচু আম গাছ, জাম গাছ, লিচু গাছ থেকে ফল পেড়ে খেতে থাকলো। পুকুর থেকে হাত ডুবিয়ে মাছ ধরে কর্মরিয়ে চিবিয়ে খেয়ে নিল। আশেপাশের পাখি, কাঠবেড়ালি, কুকুর সবাই ওকে দেখে ভয়ে যে যার বাসায় লুকিয়ে পড়ল। খাবার পর একটা বড় ঠেকুর তুলল। আজকের দুপুরের ভোজটা বেশ ভালোই হলো। যদি এরকম পেট পুজো হয় তাহলে দুদিনে আমার পেটও নেপার বাবার মতো গণেশের পেট হয়ে যাবে। কে রে? কে রে? আমার বাগানে কে? এক্ষুনি বেরো বলছি। এই রে, নেপার বাবা মনে হচ্ছে। যাই বাবা, পালাই। বলেই এক পা দিয়ে 5 ফুট উঁচু পাঁচিল টপকে যেই বেরোতে যাবে, অমনি হুড়মুড়িয়ে পাশের কলা গাছ শুদ্ধ উল্টে পড়ে সোজা পুকুরে। নেপার বাবা দৌড়ে আসে। এই কে 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 ওখানে কে? সেই হাসি দেখে নেপার বাবার আর তার বাড়ির লোকের 1 মাস অবধি হাসি বন্ধ হয়ে যায়। কারণ নেপার বাবা এতটাই ভয় পেয়ে যায় যে তার মুখ দিয়ে 1 মাস আর কোনো কথাই বেরোয়নি। বেচারাম আর তার বউ দিন দিন তার ছেলের জন্য অতিষ্ঠ হয়ে ওঠে। না, আর পারছি না। প্রতিদিন, প্রতিটা দিনই আমাকে এই ছেলের জন্য সবার কাছে মুখ ঝামটা খেতে হচ্ছে। পাড়ার এমন একটা লোকও বাকি নেই যে আমাকে মুখ ঝামটা শোনায়নি। এমনকি ওই চায়ের দোকানের জগা, সেও আমাকে বলে কিনা যে আমার ছেলে চোর, চুরি করে ওর সব বিস্কুট খেয়ে নিচ্ছে।
ছি 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 ছি, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আজ আসুক, আসুক একবার। আজ ওরই একদিন কি আমারই একদিন। ভালো কথা বলছি, তাড়িয়ে দাও ওই ছেলেকে। ওই রকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ওই দিনগুলোর কথা মনে আছে তো গিন্নি? যেদিন সন্তানের মুখ দেখবে বলে হন্যে হয়ে সব ঠাকুরের কাছে মাথা ঠুকেছ। আজ আমার সন্তান রূপে গুণে আর 5 জনের মতো হতে পারেনি বলে তাকে ঘর থেকে তাড়িয়ে দেবার কথা বলছো? তুমি তাহলে তোমার আদরের সন্তানকে কোলে বসিয়ে পুজো করো। আমি কিন্তু ওর কোনো দায়িত্ব নিতে পারবো না। ওই রাক্ষসের মতো মিনিটে মিনিটে খাবারের যোগান দিতে আমি আর পারছি না। হয় ওর অন্য কোথাও ব্যবস্থা করো, না হলে আমাকে মুক্তি দাও। বেচারা চুপ করে থাকে। বাইরে থেকে সব কথা শুনছিল ভোলানাথ। আমার জন্য আমার বাবা মাকে কত কথা শুনতে হয়। ওদের জীবনের সুখ শান্তি সব আমি নষ্ট করে দিচ্ছি। না, আমি আর এখানে থাকবো না। এখান থেকে অনেক দূরে চলে যাব, যেখানে আমায় কেউ চিনবে না, কেউ জানবে না, সেরকম কোনো জায়গায়। ভালো থেকো তোমরা। এই বলে ভোলানাথ চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। সেদিন ছিল অমাবস্যার রাত। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ভোলানাথ। মনে কষ্ট, তাই গান গাইছে মনের দুঃখে। আমি হলাম মিস্টার ভোলানাথ, কেউ দেয় না আমার সাথ। কিম্ভূত কিমাকার দেখতে, কিছুই তো পারিনি কো আমি শিখতে। হায় 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 হায়, ভূতেরাও ভয় পায়, এতটাই খারাপ দেখতে। আমি হলাম ভোলানাথ। এই রাত দুপুরে বেসুরো গান গেয়ে আমার ঘুমটার 12টা 5 বাজিয়ে দিলি। কে? আগে আমি ভোলানাথ। আপনি কে? কোথায় আছেন? দেখতে পাচ্ছি না তো আপনাকে। আমি হলাম বেটে ভূত। আরে ওপরে দেখছিস কি? নিচে 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 তাকা। এরকম ঢেঙা ছেলে মানুষ বাপের জন্মে তো দূরের কথা, মরার পরেও দেখিনি। বাবা, এখানে তো তোকে ভূত আর আমাকে মানুষ মনে হচ্ছে রে। আরে তুমি এখানে এত রাতে কি করছো? আরে এটা তো আমারই জায়গা, আমার বাড়ি। আমার বাড়িতে আমি থাকবো না? ও তাই বুঝি? তা তোমার বাড়ি কোথায়? ওই যে দেখছিস ছোট পাম গাছ, ওটাই আমার বাড়ি। বেটে তো, তাই খুব বেশি ওপরে উঠতে পারি না। কিন্তু তুমি এখানে এলে কি করে? সে অনেক কথা, আমার দুঃখের কথা। কি আর বলবো তোকে? তার চেয়ে বরং তুই তোর কাহিনী বল। জ্যান্ত অবস্থায় এই মরার দেশে কেন এলি? তাহলে শোনো। না না না, এ হতে পারে না। কিছুতেই আমি এই বিচ্ছিরি দেখতে ছেলেকে আমার ছেলে বলে মেনে নেব না। বাবা ভোলানাথ, শেষে তোমার মনে এই ছিল? সবাইকে সুন্দর সন্তান দাও, আর আমার বেলাতেই এমন বিচ্ছিরি কদাকার দেখতে ছেলে দিলে। না টানা 3 মাস
মাস না খেয়ে এক ঘরে থেকে বাবার পুজো করে তবে কিনা ছেলের মুখ দেখার সৌভাগ্য পেল। আর দেখো অদৃষ্ট, এরকম কদাকার কিম্ভূতের মতো ছেলে দেখে এখন নিজেই বারবার ভিড়মি খাচ্ছে। তা কই আমাদের পাড়ার নতুন অতিথি? একটু নিয়ে আসুন বাইরে, মুখ দেখি। এই দেখুন না, হরেনের দোকানের নতুন গুড়ের সন্দেশ নিয়ে এসেছি, আর আপনি মশাই এরকম অপরাধীর মতো মুখ শুকিয়ে বসে আছেন কেন? কেন কেন যে সেটা বুঝতে পারছি না। না মানে মানে ওই ওই আসলে অনেক ধকল গেল তো। আচ্ছা আপনি আপনি বসুন, আমি দেখছি। কে 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 কে? আর পারছি না, প্রতিটা দিনই আমাকে এই ছেলের জন্য সবার কাছে মুখ ঝামটা খেতে হচ্ছে। পাড়ার এমন একটা লোকও বাকি নেই যে আমাকে মুখ ঝামটা শোনায়নি। এমনকি ওই চায়ের দোকানের জগা, সেও আমাকে বলে কিনা যে আমার ছেলে চোর, চুরি করে ওর সব বিস্কুট খেয়ে নিচ্ছে। ছি 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 ছি, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আজ আসুক একবার, আজ ওরই একদিন কি আমারই একদিন। ভালো কথা বলছি, তাড়িয়ে দাও ওই ছেলেকে। ওই রকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ওই দিনগুলোর কথা মনে আছে তো গিন্নি? যেদিন সন্তানের মুখ দেখবে বলে হন্যে হয়ে সব ঠাকুরের কাছে মাথা ঠুকেছ। আজ আমার সন্তান রূপে গুণে আর 5 জনের মতো হতে পারেনি বলে তাকে ঘর থেকে তাড়িয়ে দেবার কথা বলছো। তুমি তাহলে তোমার আদরের সন্তানকে কোলে বসিয়ে পুজো করো। আমি কিন্তু ওর কোনো দায়িত্ব নিতে পারবো না। ওই রাক্ষসের মতো মিনিটে মিনিটে খাবারের যোগান দিতে আমি আর পারছি না। হয় ওর অন্য কোথাও ব্যবস্থা করো, না হলে আমাকে মুক্তি দাও। আমার জন্য আমার বাবা মাকে কত কথা শুনতে হয়। ওদের জীবনের সুখ শান্তি সব আমি নষ্ট করে দিচ্ছি। না, আমি আর এখানে থাকবো না। এখান থেকে অনেক দূরে চলে যাব, যেখানে আমায় কেউ চিনবে না। এই হলো আমার দুঃখের কাহিনী। আমার জীবনের কাহিনীও অনেকটা তোমার মতোই। বেটে ছিলাম বলে সবাই বামুন বলে খেপাত। সংসারে থাকার মধ্যে ছিল বাবা। হঠাৎ একদিন ঝড়ের রাতে বাবার মাথায় বাজ পড়ে সেও মরে গেল। তারপর আমি নানা জায়গা ঘুরতে ঘুরতে শেষে সুযোগ পেলাম পরশুরামের ড্যান্স সার্কাসে। সেখানে জোকারের কাজ করতে শুরু করলাম। সেও আমার কপালে সইল না। ভুল করে কেউ বাঘের খাঁচার ছিটকিনি খুলে রেখেছিল। ব্যাস, পড়বি তো পর আমার সামনেই এসে পড়ল। তবে হ্যাঁ, মরবার আগে আমি বাঘকেও কষিয়ে 2 থাপ্পড় বসিয়ে দিয়েছিলাম। সেই জন্য ওই সার্কাসে আমার নাম হয়ে যায় বাঘ মারা জোকার। আমার নামে ওরা একটা মূর্তিও বানিয়েছে। বাহ বাহ, তোমার তো তাহলে খুব সাহস দেখছি। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম হলো বেচু। আমাকে সবাই বেটে বেচু বলে ডাকতো। আমি তাহলে তোমাকে বেচুদা বলেই ডাকবো। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু তুই কি এখানেই থাকবি বলে ঠিক করেছিস নাকি? হ্যাঁ, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই ও বেচুদা। তাই তোমরা যদি থাকতে না দাও, তাহলে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। কিন্তু তুই এই গাছে গাছে থাকবি কি করে?
ও আমি ঠিক ম্যানেজ করে নেব। আমি এমনিতেও তো দেখতে ভূতের মতোই, তোমাদেরই একজন মনে হয়। আর ওই 7 ফুট লম্বা হওয়ার জন্য গাছে চাপতেও আমার বিশেষ অসুবিধা হবে না, বুঝলে? তাই ও নিয়ে কোনো চাপই নিও না। তোকে দেখে অনেক ভূতেও লজ্জা পাবে। কি যে বলো তুমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সঙ্গে আমাদের এখানকার বাকি মেম্বারদের আলাপ করিয়ে দিই। হ্যালো হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ? বাবা, ভূতেও আবার ইংরেজি বলে? তোমাদের এখানে কি সবাই ইংরেজ ভূত আছে? এখন ভূতেদেরও রেভলিউশন চলছে। ভূত মানে এখন শুধু ন্যাকা ন্যাকা গলার কথা বলা বা চোখ লাল করে ভয় দেখানো নয়, আমাদেরও সমাজের অনেক কাজে যোগ দিতে হয়। কত লোকের ভবিষ্যৎ বলার জন্য আমাদের ডাকা হয়, আবার কারোর দীর্ঘদিনের অসুখ সারিয়ে দেবার জন্য আমাদের ডাকা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষার লোকজন থাকে, তাই আমরাও নিজেদের আপডেট করছি। বাহ, খুব ভালো। আমিও তোমাদের একজন হতে পেরে খুব খুশি। আমরাও খুশি। আজ থেকে তুমি হবে আমাদের গানের মাস্টার মশাই। সত্যি? গানখানা কিন্তু খাসা গেয়েছিলে। আরেকটা গান গাও না। আরেকটা গান গাও না। আচ্ছা আচ্ছা, গাইছি, শোনো। আহা কি আনন্দ নতুন ভূতের দেশে, নানা রকম তাদের নানান রঙের বেশে। দেখো দেখো কত শত ভূতের সমাহার, নেড়া রোগা মোটা বেটে ভূতের কি বাহার। আহা ভূতের কি বাহার। খুব ভালো। কিন্তু তুই যে এখানে চলে এলি, তার বাড়ির লোকেরা চিন্তা করবে না তো? না না, ওরা আমার মতো বিচ্ছিরি দেখতে ছেলের জন্য লজ্জায় কারো কাছে মুখই দেখাতে পারে না। তুমি আমাদের ছেড়ে যেও না। ওই যে পুকুর পাড়ে লম্বা শ্যাওড়া গাছটা দেখছ, আজ থেকে তুমি ওখানেই থেকো। আর এখানে পুকুরে অনেক মাছ আছে, গাছে ফল আছে, তোমার খাসা খাওয়া দাওয়া হবে, কোনো অসুবিধে হবে না তোমার। তোমাদের মতো এত ভালো বন্ধু পেয়েছি, আর কি কেউ যায় তোমাদের ছেড়ে? মানুষরা আমাকে যতটা ঘেন্না করেছে, তোমরা আমাকে ততটাই ভালোবাসা দিয়েছো। তাই আজ থেকে আমি তোমাদেরই একজন। এইভাবে এক অলৌকিক পৃথিবীতে নিজের লৌকিক জীবনের আসল ছন্দ খুঁজে পেয়েছিল ভোলানাথ। আসলে বাবা ভোলানাথের আশীর্বাদে নন্দী ভৃঙ্গীদের সঙ্গেই তার জীবন অতিবাহিত হতে থাকে। নাচো ছোট্ট বন্ধুরা, তোমাদের আজ একটা জঙ্গলের গল্প শোনাবো। চলো তাহলে সেই জঙ্গলে। এই যে দেখছো জঙ্গল, এখানে থাকে এক সিংহ রাজা। ছোটবেলায় সে যেমন ছিল চালাক, তেমনি তেজি। তাই তার বাবা নাম রেখেছিল তেজস্বী। কিন্তু আজ সে বুড়ো হয়েছে, তার না আছে সেই তেজ, আর না আছে বুদ্ধির ধার। তাই সারাক্ষণ শুধু বসে থাকে আর অপেক্ষা করে কখন তার জন্য কেউ খাবার এনে দেবে, আর সে বসে আরাম করে খাবে। আর ওই যে দেখছো আর একজন আসছেন, ইনি হলেন শেয়াল মন্ত্রী।
প্রণাম হই মহারাজ। মহারাজ, মহারাজ, মহারাজ। খাবার 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 এলি? আমি মহারাজ, আপনার একমাত্র মন্ত্রী বটুক শেয়াল। ও, এতক্ষণে আসার সময় হলো তাহলে। তা কোন রাজকার্য করছিলে শুনি? আমার যে খিদের জ্বালায় পেটে 1 লক্ষ ছুঁচোয় ডন মারছে, সেদিকে কি খেয়াল আছে? মহারাজ, আগে আপনার খিদের জ্বালা মেটানোর জন্যই তো সারাদিন আমি হন্যে হয়ে ঘুরে বেড়াই। রাখো তো তোমার হে। সারাদিন হন্যে হয়ে ঘুরে কি খাদ্যের জোগাড় করলে শুনি? না মানে এখনো জোগাড় সেভাবে কিছু করতে পারিনি, তবে একখানা খাসা খবর নিয়ে এসেছি মহারাজ। খাসা খবর? অত ছাড়া সারাদিন ঘুরে খাবার না নিয়ে এসে খাসা খবর নিয়ে এসেছো তুমি? হ্যাঁ, এবার খিদের জ্বালায় আমি তোমাকেই খেয়ে নেব। আগে আপনার খাবারের একটা সুবন্দোবস্ত করে এসেছি মহারাজ। বটে? তাড়াতাড়ি বলো যা বলবে। এই খিদে পেটে আমার আর এত হেয়ালি সহ্য হচ্ছে না। নদীর ধারে জঙ্গলের দিকে পশুদের পাঠশালা বসেছে। আমারই এক মাস্তুতো ভাই বিদেশের জঙ্গল থেকে পাশ করে এসেছে। সে আবার ওই জঙ্গলের সবাইকে পড়াশোনা শেখাবে। এই সুযোগে মহারাজ সবাইকে একসঙ্গে এক জায়গায় পাবেন মহারাজ। এই সুযোগ হাতছাড়া করবেন না। চলুন আমরাও সেখানে যাই, আড়ালে দাঁড়িয়ে থাকবো, তারপর সুযোগ যেই পাবো অমনি ঝোপ বুঝে কোপ মারবো। ঠিক বলছো তো? একই সকাল থেকে খিদের জ্বালায় আমার মাথায় আগুন জ্বলছে। তারপর যদি এই খবরটা মিথ্যে হয় তাহলে কিন্তু তোমারই ঘাড় মটকাবো। কি যে বলেন মহারাজ, আপনাকে মিথ্যে কথা বলবো এমন সাধ্য কোথায়? ঠিক আছে ঠিক আছে, চলো দেখি কোথায় তোমার সেই পশুদের পাঠশালা বসেছে। চলো। শেয়াল আর সিংহ নদীর দিকে এগিয়ে চলল। নদীর ধারে জঙ্গলে গোল হয়ে বসে আছে সব পশুরা, আর সামনে উঁচু পাথরের ওপর বসে আছে একজন শেয়াল। অল্প অল্প দাড়ি, তার চোখে গোল চশমা। তাহলে বন্ধুগণ, আজ আমি আপনাদের শেখাবো খাবার নিয়ম। আপনারা কি করে নিজেদের শিকার ধরবেন আর তাকে সুন্দর করে খাবেন। আমি তো এই কাজটা খুব ভালো করে জানি। সুর দিয়ে তুলে খপাত করে মুখের মধ্যে পুরে চিবিয়ে খেয়ে নেব। আপনি বরং এটা ওই মোটা ভাল্লুককে শেখান, ও এখনো খেতেই শেখেনি। হ্যাঁ, তুই তো খুব রোগা, তোর তো নড়তে চড়তেই 1 ঘন্টা লাগে। আর তোর এই বিচ্ছিরি খাবার ছিড়ি দেখলেই আমার খাবার ইচ্ছে চলে যায়। তাহলে দিন রাত অত খাস কি করে? হ্যাঁ, এই চুপ চুপ চুপ, সবাই শান্ত হয়ে বসুন। এখানে আমরা ডিসিপ্লিন শিখতে এসেছি। ঝগড়া মারামারি না করে সবাই মিলেমিশে একে অপরের ক্ষতি না করে কি করে বেঁচে থাকা যায়, সেটাই হলো শিক্ষার মূল কথা।
না হলে আমরা এইভাবেই সারা জীবন একে অপরের সঙ্গে যুদ্ধ করতে করতেই মরে যাব। আপনি ঠিক বলেছেন স্যার, কিন্তু এরা কেউ আপনার কথা শুনবে না। তাহলে তুমিই বলো ময়না, আমি কি করলে ওদেরকে এই সামান্য বিষয়টা বোঝাতে পারবো? ময়না, একটা সুন্দর গান করে সবাইকে বিষয়টা বুঝিয়ে দাও তো। গান? না না, আমার গান কেন? সবাই যখন বলছে তখন একটা গান করো না শুনি। শোনো সবই শোনো, কান খুলে শোনো, মন দিয়ে শোনো। পড়াশোনা শিখে সবে বড় হবে যেন, ঝগড়া মারামারি আর নয় নয়। বন্ধু হয়ে থেকো, বন্ধু হয়ে থেকো, রবে না তো ভয়। একজনের শক্তি নয় যত দামি, অনেক জনের হাতে সেটাই বিজয়। ঝগড়া মারামারি আর নয় নয়, ঝগড়া মারামারি আর নয় নয়। দেখলেন স্যার, কি সুন্দর গান করে ময়না সবাইকে বুঝিয়ে দিল। খুব সুন্দর গান করেছো ময়না, আমি খুব খুশি। আজ থেকে ময়না হবে তোমাদের গানের টিচার। আমাকে গান শেখাবি তো ময়না? যা, আমি জানি না। এদিকে গাছের আড়াল থেকে সবকিছু লক্ষ্য করছিল সিংহ আর শেয়াল। কি দেখছেন মহারাজ? মহারাজ, কে কে কে? বলো বলো মন্ত্রী, কাকে কাকে আগে ধরবো? আপনি আগে ঘুম থেকে উঠুন, না হলে আমাদের এতটা কষ্ট করে আসা, অপেক্ষা করা সবটাই বৃথা হয়ে যাবে। না না, ওই ওই আর কি, খিদের জ্বালায় একটু ঝিমিয়ে পড়েছিলাম। তাহলে চলো চলো, আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ি। আমার যে আর খিদে সহ্য হচ্ছে না। হ্যাঁ, শুধু শিয়াল পণ্ডিতকে ছেড়ে বাকি আর যাকে ইচ্ছে হয় স্বীকার করুন। মানে যতই হোক আমার জাত ভাই কি না। কচি টাটকা মাংস খেয়ে কি যে আরাম হচ্ছে। কতদিন পর এত কচি মাংস খেতে পেলাম। তাহলে বলুন, আপনাকে কেমন একখানা খাসা বুদ্ধি দিলাম? তা এই বুদ্ধিটা তুমি মন্দ দাওনি, এই জন্যই তো তোমাকে এতটা ভরসা করি। আগে মহারাজ, বলছিলাম আমার পুরস্কারটা। পুরস্কার? এই তো দিচ্ছি পুরস্কার। আবার কি? আগে ঠিক আছে, কাল আবার যাব, বুঝলে? প্রতিদিন এইভাবে কচি মাংস খেতে পেলে আমার যৌবন আবার ফিরে আসবে, বুঝলে? সে আর বলতে মহারাজ, কাল সকালবেলা বেরিয়েই আমি খবর নিয়ে আসবো, তারপর সময় বুঝে দুজনে বেরিয়ে পড়বো। ও
আমার আর তর সইছে না। না, কখন যে কাল আবার কচি মাংস খাবো। আমার সোনা, আমার বুকের মানিক আমার ছানাকে নিয়ে চলে গেল। ওই দুষ্টু রাজার কোনো শাস্তি হবে না? ও তো জঙ্গলের রাজা, ওকে কে শাস্তি দেবে বলো? আমরা সাধারণ পশু, ওর শক্তির কাছে আমরা কেউ এটে উঠবো না। আজ একবার আসুক ওই শয়তান রাজা, এই সুরে পাকিয়ে ওটাকে মেরে না ফেলেছি তো। আর তার সঙ্গে ওর সাগরেতকেও ধরে শেষ করতে হবে। আমাদের সবাইকে একজোট হয়ে লড়তে হবে, না হলে কিছুতেই আমরা ওই শয়তান রাজাকে শাস্তি দিতে পারবো না। হ্যাঁ গুরু মশাই, ও আমাদের এটাই শিখিয়েছেন, সবাই মিলে কাজ করলে কোনো কাজই অসম্ভব নয়। এই চুপ চুপ চুপ, সবাই শান্ত হয়ে বসুন। এখানে আমরা ডিসিপ্লিন শিখতে এসেছি। ঝগড়া মারামারি না করে সবাই মিলেমিশে একে অপরের ক্ষতি না করে কি করে বেঁচে থাকা যায়, সেটাই হলো শিক্ষার মূল কথা। না হলে আমরা এইভাবেই সারা জীবন একে অপরের সঙ্গে যুদ্ধ করতে করতেই মরে যাব। কিন্তু আজ গুরুমশাই গেলেন কোথায়? এখনো তো এলেন না। গুরুমশাই বোধহয় ভয় পেয়েছেন, তাই আজকে আসেননি। আজ আসুক, আসুক একবার ওই শয়তানগুলো। বলতে বলতে সিংহ এসে মা জিরাফের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর ভয়ে সবাই যে যেখানে পারে পালিয়ে যায়। সিংহ জিরাফকে নিয়ে জঙ্গলের ভেতর চলে যায়। এইভাবে চলতে থাকলে আমাদের সবাইকে একদিন বেঘোরে প্রাণ হারাতে হবে। চলো চলো, সবাই মিলে গিয়ে ওকে আক্রমণ করি, তাহলে আর কিচ্ছু করতে পারবে না। ওর গায়ের শক্তির কাছে আমাদের সকলের শক্তি হার মেনে যাবে। অন্য কোনো উপায় বের করে ওই শয়তানকে খতম করতে হবে। ভাল্লুক ভাই একদম ঠিক বলেছে, বুদ্ধির জোরের কাছে বড় বড় শক্তিও হার মেনে যায়। তুমি পারো আমাদের সবাইকে বাঁচাতে, কিছু একটা উপায় বের করো ময়না। ঠিক আছে, আজ আমি আসি, কোনো বুদ্ধি মাথায় এলে তোমাদের জানাচ্ছি। আজ কোথায় যাবি রে? হ্যাঁ, আমার যে আর তোর সইছে না হতভাগা। দিন রাত শুধু খিদে আর খিদে। ভগবান জ্বালার মতো একটা পেটখানাও পাঠিয়েছেন বটে। এদিকে আমার প্রাণ যায় ওর খাবারের জোগান দিতে দিতে। ইরে হতচ্ছাড়া, কোনো উত্তর দিচ্ছিস না কেন রে? কানে কি পোকা পড়েছে নাকি? মহারাজ, ভাবছিলাম কোন দিকটায় গেলে আপনার জন্য ভালো শিকার পাবো, ওই তাই আর কি। যেখানে যাবি চল তাড়াতাড়ি, আমি আর সইতে পারছি না। দাঁড়ান মহারাজ, এই গাছটার আড়ালে আসুন। ওই দেখুন, হরিণ আর ময়না দুজন বসে আছে। সুযোগ বুঝে দুটোকেই আজ খেয়ে নেবেন। হ্যাঁ, ঠিক বলেছিস। অনেকদিন ওই হরিণটার মাংস খাবো বলে অপেক্ষা করে আছি। খুব খারাপ লাগছে রে ময়না, আমরা সবাই কত ভালো ছিলাম বল, মিলে মিশে একসাথে। এই শয়তান রাজার জন্য আমাদের বনের শান্তি একেবারে নষ্ট হয়ে গেল। ঠিক বলেছে হরিণ দাদা, সারাদিন শুধু ভয়ে ভয়ে দিন কাটে। এই বুঝি কিছু হয়ে গেল। আমার কিছু হয়ে গেলে তুই আমার মৃত্যুর বদলা নিবি তো ময়না? তুমি যে কি বলো না হরিণ দাদা, তোমার কিচ্ছু হবে না। আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি ওই সামনের নদীটায় জল খেতে যাচ্ছি। সাবধানে যাস কিন্তু, ওই নদীটার মধ্যে চোরা বালি আছে, একবার কেউ ভেতরে পড়ে গেলে
আর কোনোদিন উঠে আসতে পারবে না, তার মৃত্যু নিশ্চিত। ঠিক আছে, আমি সাবধানেই যাব, তুমি এখানে বসো, আমি আসছি। বাঁচাও, বাঁচাও, ময়না, বাঁচাও। হরিণ দাদা, হরিণ দাদা, হরিণ দাদা, ছেড়ে দাও, আমার হরিণ দাদাকে ছেড়ে দাও। ময়না, তুই বদলানিস, বদলানিস, তুই বদলানিস ময়না, বদলানিস। এইভাবে আর বসে থাকলে হবে না, অনেক হয়েছে, এবার আমাদের প্রতিশোধ নেবার পালা। একদম ঠিক বলেছিস ময়না, তুই যা বলবি আমরা তাই করব, আমরা সবাই তোর সঙ্গে আছি। আগে ওই শয়তান শিয়ালটাকে শেষ করতে হবে, তারপর বুড়ো রাজা একা হয়ে যাবে, তখন ওকে খতম করব। হাতি দাদু, হাতি দাদু, এখনি এখানে এসো, দেখো শয়তানটা এখানে দাঁড়িয়ে আছে। কি হলো শয়তান, কি খবর নিতে এসেছো? এবারে কাকে খাবার জন্য এসেছো? না না, মানে ওই খাবার না, মানে আমি মানে ওই আপনাদের জন্য কষ্ট হচ্ছিল তাই আর কি। তাই নাকি? তোমার আবার কষ্ট? দেখি দেখি কতখানি কষ্ট হয়েছে। শয়তান মরেছে, আমার কিছু হয়ে গেলে তুই আমার মৃত্যুর বদলা নিবি তো ময়না? তুমি যে কি বলো না হরিণ দাদা, তোমার কিচ্ছু হবে না। আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি ওই সামনের নদীটায় জল খেতে যাচ্ছি। সাবধানে যাস কিন্তু, ওই নদীটার মধ্যে চোরা বালি আছে, একবার কেউ ভেতরে পড়ে গেলে আর কোনোদিন উঠে আসতে পারবে না, তার মৃত্যু নিশ্চিত। হরিণ দাদা, হরিণ দাদা, হরিণ দাদা, ছেড়ে দাও, আমার হরিণ দাদাকে ছেড়ে দাও। ময়না, তুই বদলানিস, বদলানিস, তুই বদলানিস ময়না, বদলানিস। এবার আরেকজনের পালা। তুই আবার এখানে এসেছিস কেন? তোর দাদাকে খেয়েছি, এবার কি তুইও মরতে চাস? এখনো হতচ্ছাড়া শেয়ালটা এলো না, কি যে করি? শেয়াল মন্ত্রী এখন আসবেন না। কেন কেন আসবেন না কেন? আমি সকালে দেখি ওই নদীর পাড়ে একটা মস্ত সিংহরাজ বসে আছে। শেয়াল মন্ত্রী মশাইকে তিনি বন্দি করে রেখেছেন, আর আমাকে আপনার কাছে খবর দিতে পাঠালেন যে আপনাকে তার সঙ্গে যুদ্ধ করতে হবে। যদি আপনি জয়ী হন তবেই তিনি এই জঙ্গল ছেড়ে যাবেন, না হলে তিনিই হবেন এই জঙ্গলের নতুন রাজা। বটে, এত বড় কথা! আমি থাকতে ও হবে কিনা এই জঙ্গলের নতুন রাজা? চল চল তো দেখি, দেখি কার এত বড় সাহস। হ্যাঁ, এখনই আসুন মহারাজ। সিংহ ময়নার পেছন পেছন যেতে থাকে।
সেই নদীর কাছে এসে ময়না দাঁড়ায়। এই যে মহারাজ, এইখানে সেই সিংহের প্রাসাদ, এর ভেতরেই আছে আপনার মন্ত্রী মশাই। কই কই দেখি দেখি দেখি, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে যুদ্ধের জন্য ডেকেছিস? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা।